নেতানিয়াহু নিহত হওয়ায় উপপ্রধানমন্ত্রী ইয়ারিফ লেভিনকে প্রধানমন্ত্রী ঘোষণা করল ইসরায়েল। এমন গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে প্রায় 1000 পৃথক ফেসবুক অ্যাকাউন্ট থেকে, কিন্তু উভয় দাবিটি সম্পূর্ণ বানোয়াট। ওদিকে ফেসবুকের স্যাটায়ার পেজে ব্যঙ্গাত্মক পোস্ট থেকে ক্রমাগত ছড়াচ্ছে অসংখ্য ভুয়া দাবি। কখনো জ্বালানি মন্ত্রীর মন্তব্যের দাবিতে ছড়ানো হচ্ছে গুজব, আবার কখনো পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য দাবি করে তৈরি করা হচ্ছে বিভ্রান্তি। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর মন্তব্যের দাবিতে একটি ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দাবি করা হয় জামায়াতের কর্মীরা রাতের আধারে পাম্প থেকে তেল চুরি করছে। মুহূর্তেই মন্তব্যটি ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে, শুরু হয় তীব্র সমালোচনা। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। জ্বালানি মন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি। একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে দাবিটি ছড়িয়ে পড়ে। একইভাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের মন্তব্যের দাবিতে আরও একটি গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তিনি নাকি বলেছেন জামাত কোনো ইসলামী দল না, এরা ক্ষমতালোভী ও ভণ্ড। তবে অনুসন্ধানে দেখা যায় তিনি এমন কোনো মন্তব্য করেননি। এই দাবিটিও আরেকটি সার্কাজম পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে ছড়িয়ে পড়ে। ওদিকে ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয় ইরানের হামলায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হওয়ায় উপপ্রধানমন্ত্রী ইয়ারিফ লেভিনকে ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে। প্রায় 1000 পৃথক অ্যাকাউন্ট থেকে দাবিটি ছড়িয়ে পড়ে। প্রতিক্রিয়াও জানায় প্রায় 10,000 মানুষ। তবে যাচাই করে দেখা যায় দাবিগুলোর পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ নেই। উভয় দাবি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। গুজব এখানেই শেষ নয়। চলমান ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েল ইরানে ঢুকে বাড়িঘর গাড়ি পুড়িয়ে দিচ্ছে এমন দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে টিকটকে। দাবিটি মুহূর্তেই ভাইরাল হয়। ভিডিওটিতে শত শত অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া আসে। দাবিটিকে সত্য ভেবে অনেক মানুষ শেয়ারও করেন, কিন্তু ভিডিওটি সাম্প্রতিক নয়। 2021 সাল থেকে এটি ইন্টারনেটে রয়েছে। এটি বর্তমান ইরান ইসরায়েল সংঘাতের সাথে সম্পর্কিত নয়। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্যাটায়ার পেজ থেকে ধারাবাহিকভাবে ছড়ানো হচ্ছে নানা গুজব। গুজব ছড়াতে ব্যবহার করা হচ্ছে নানা অভিনব কৌশল। এর বেশিরভাগই বিভ্রান্তি ছড়িয়ে ভিউ বাড়ানোর অপচেষ্টা। এসব গুজবের ফাঁদে না পড়তে দায়িত্বশীল গণমাধ্যমের উপর আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সায়ক দাস, 71। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। আগে জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী মনি। তার সাথে যুক্ত হচ্ছে এই মুহূর্তে। স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের আমাদের এই আয়োজনে। প্রথমের দিকেই যে প্রশ্নটি আমি আসলে আপনার কাছে রাখতে চাই, সাম্প্রতিক সময়ে আমরা যা দেখছি কোঅর্ডিনেটেড বট অ্যাটাক, অর্থাৎ আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম সেটির প্রথম পর্যায়ে যেটি ছিল নেতানিয়াহুর মৃত্যুর গুজবে প্রায় 1000 অ্যাকাউন্ট থেকে একই ধারে ছড়ানো হলো একটি তথ্য। পরে জানা গেল সেটি আসলে অপতথ্য বা গুজব। কি মনে করেন, এই ধরনের যখন কোঅর্ডিনেটেড বট অ্যাটাক আমরা দেখি, এখন কি ডিফেন্সিভ এআই এর সময় চলে এসছে? Thank you so much. Thank you for inviting to join this fake news scanner program. অবশ্যই আমাদের এখন সময় এসেছে, কারণ আমরা কিছুদিন হলো দেখতে পাচ্ছি যে এই বিভিন্ন প্রকার ফেক নিউজ এবং এই ধরনের ইনফরমেশন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ওয়েবসাইটে প্রচার করা হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের এখন ইনিশিয়েটিভ নেওয়া দরকার এইগুলো প্রোটেক্ট করার জন্য, কারণ এই অপতথ্যগুলো মানুষের ব্রেনে থেকে যায় এবং তারা অনেকেই আমাদের মতো দেশের সাধারণ মানুষজন এটাকে মনে করে যে সত্য। এতে অনেক মানুষের একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়। বিশেষ করে বিভিন্ন দেশি বিদেশি সরকারি কর্মকর্তা এবং উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিষয়ে যে সব নিউজ আসে এগুলো খুবই হতাশাজনক। আমি মনে করি এগুলোর প্রোটেক্ট করার জন্য আমাদের এখনই সময় ব্যবস্থা নেওয়া, আর এই ব্যবস্থা নেওয়ার বিভিন্ন উপায় আছে। আমরা এগুলো ইনিশিয়েটিভ নিতে পারি এইগুলো বন্ধ করার জন্য। থ্যাংক ইউ।
সাম্প্রতিক সময়ে আমরা যে ধরনের অপতথ্য বা গুজবগুলো যখন দেখছি, আপনি এখনই বলছিলেন নানা ধরনের পদক্ষেপের এখনই আসলে সময় হয়ে আসছে। এই যে 1000 অ্যাকাউন্টের কথা আমরা বললাম, এগুলো তো পরিকল্পিত। আপনি বলছিলেন মানুষের উপর এটির প্রভাব ফেলে, তাহলে যারা এইসব গুজব ছড়াচ্ছে তাদের পরিকল্পনার অংশতেই এগুলো ছিল। এগুলো আসলে থামাতে হলে আমাদের কী ধরনের পদক্ষেপ এখনই নেওয়া প্রয়োজন বা কী ধরনের পরিকল্পনা আমাদের থাকা উচিত ডিফেন্স হিসেবে? ডিফেন্স হিসেবে আমাদের অনেক দিক দিয়ে পদক্ষেপ নেওয়া যেতে পারে। এক হচ্ছে নৈতিকতা। আমাদের নৈতিকতা যদি উন্নত না হয় তাহলে আমরা এগুলো করতেই থাকবো, এটা আমাদের নৈতিকতার বিষয়। বাট আমরা যদি সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নিতে পারি যে এই ইনফরমেশন গুলো যারা গুজব ছড়াচ্ছে বা এই ধরনের ফেক নিউজ স্প্রেড করছে তাদের বিরুদ্ধে যদি দেশের মধ্যে থেকে হয় বা দেশের বাইরে থেকেও হতে পারে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে। সেটা সরকারি পর্যায়ে আইনগতভাবে একটা পর্যায়ে এর পদক্ষেপ নেওয়া যেতে পারে, যে একটা বড় ধরনের পানিশমেন্ট বা পলিসি ডেভেলপ করা, তাদের বিরুদ্ধে একটা পানিশমেন্ট ব্যবস্থা করা যেতে পারে, যে যারা এ ধরনের কাজ করবে তাদের এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। সেটা এক ধরনের। অন্যদিকে আমরা বিভিন্ন প্রকার সিস্টেম ডেভেলপ করতে পারি যেটা এআই বেসড এই ধরনের ইনফরমেশন বা নিউজ আসতে পারবে না। সেটা অর্থাৎ এই ধরনের ইনফরমেশন বা নিউজ যখন সোশ্যাল মিডিয়াতে আসবে তার আগেই এটাকে প্রিভেন্ট করা হবে। এই ধরনের আমরা মনে করছি যে দুই ধরনের, একটা হলো যে আমরা প্রিভেন্ট করার চেষ্টা করব, সেটা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া, যেগুলো কমন সোশ্যাল মিডিয়া আমাদের বাংলাদেশে বা ইউজ করা হয় সেগুলো ইউজ করব আমরা বিভিন্ন প্রকার এআই টেকনোলজি, যেটা প্রিভেন্ট করার মাধ্যমে। অন্যদিকে আমি যেটা বললাম যে একটা পানিশমেন্ট বা অ্যাকশন নেওয়ার ব্যবস্থা, যে কেউ যদি এই ধরনের আইডেন্টিফাই হয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে একটা বড় ধরনের অ্যাকশন নেওয়া হবে। ঠিক বলেছেন আপনি। আমরা আসলে যে ধরনের শাস্তির যে বিষয়টা আছে সেটা নিয়ে একটু পরে আমি আপনার সাথে আলাপ করব। তার আগে আমি একটু প্রযুক্তিগত জায়গা থেকে আপনার কাছ থেকে জানতে চাই। আমরা সাম্প্রতিক সময়ে যে ধরনের ফেসবুক বা টিকটকের মতো গ্লোবাল যে জায়গাটা, সেখানে আমাদের স্থানীয় যে টেক্সট, এখনো কি সেই ধরনের প্রযুক্তি এসছে যা আসলে আগেই সেটি নির্ধারণ করতে পারবে যে এটি গুজব, অপতথ্য না ডিফেক্ট, সেই ধরনের জায়গা কি রয়েছে? যদি আমরা ইংরেজি মাধ্যমেই বলি, আর যদি আমাদের বাংলা মাধ্যমে এখনো কি এআই সে ধরনের ডিটেকশন পাওয়ার কি পেয়েছে, জানাবেন। ইংরেজি মাধ্যমে অনেক দেশে এই ধরনের ডিফেন্সিং সিস্টেম ডেভেলপ হয়েছে এবং এগুলো ইউজ করা হচ্ছে। আমাদের বাংলা মাধ্যমে এই ধরনের এখনো ওই ধরনের পদক্ষেপ বা প্রিভেন্ট করার মতো টেকনোলজি যদি নাও হয়ে থাকে, আমরা কিন্তু খুব সহজে এটা করে ফেলতে পারি। যেটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম যদি ইংলিশ মাধ্যমে বা ইংরেজি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয়ে থাকে, বাংলা মাধ্যমে এটা করাটা কঠিন বিষয় না। তা আমার মনে হয় এই ক্ষেত্রে আমরা সরকারিভাবে হোক আর আমরা প্রাইভেট ভাবে হোক এই ধরনের সিস্টেম আমরা ডেভেলপ করব, যেটা হচ্ছে অবশ্যই গভর্নমেন্ট বা সরকারি পর্যায়ে হলে ভালো হয়, যেটা হচ্ছে আগেই এই ধরনের কোনো নিউজ আপডেট হওয়ার আগেই এটা প্রিভেন্ট করবে। আমি মনে করি এটা হতে পারে। আমরা তো বিশ্বের নানা দেশে নানা ধরনের পদক্ষেপ আসলে নানা সময় দেখেছি। মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের কর্মকাণ্ডগুলো নিয়েও কিন্তু নানা ধরনের এআই প্রযুক্তি তারা ডেভেলপ করেছে। জাপানেরও আমরা বেশ কিছু উদাহরণ কিন্তু তুলে আনতে পেরেছি। তারা শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে, যারা যুবক রয়েছে, যারা বয়স্ক রয়েছে, তাদের জন্য নানা কার্যক্রম রয়েছে। আপনার কাছে কি মনে হয় কোন ধরনের মডেল বা কোন দেশের মডেলটা আসলে আমাদের জন্য সবচেয়ে বেশি কার্যকর হবে ব্যবহারের ক্ষেত্রে? আমাদের দেশটা একটু ডিফারেন্ট আমি মনে করি ওয়েস্টার্ন কান্ট্রি থেকে। কাজে আমাদেরকে এই বিভিন্ন দেশে যে ধরনের পদক্ষেপ আছে সেটাকে অ্যাকচুয়ালি প্রিলিমিনারি অ্যানালাইসিস করে, যেটা আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের দেশের জনগণের প্রেক্ষাপটে এটাকে ইমপ্লিমেন্ট করা যায়, আমি মনে করি সেটাই। তো এটা আসলে আমাদেরকে কম্পেয়ার করে দেখতে হবে যে কোন পদক্ষেপগুলো ইউজফুল। সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাকুরেসির বিষয় আছে। যেমন কোনো নিউজ যদি ট্রু হয় এবং কারেক্ট হয়, বাট আমাদের সিস্টেম যদি এটাকে ফেক বলে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিশাল একটা এফেক্ট হবে। কাজে অন্যদিকে অপোজিট হতে পারে, যে একটা ফেক নিউজ সেটাকে আমরা বললাম যে এটা ফেক না, সেটা কিন্তু একটা ভেরি মানে খুব একটা প্রবলেমেটিক সিচুয়েশনে পড়বে সবাই। কাজে আমাদের এই ক্ষেত্রে আমাদের দেখা দরকার যে কোনটার অ্যাকুরেসি বেশি হয়, পারফরমেন্স ভালো হয়, সেই দিকে আমাদের যাওয়া দরকার। এবং অন দ্য আদার হ্যান্ড, যেহেতু আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজের বিষয় আছে, সেই ক্ষেত্রে ইমেজ সেটা কমন, প্রত্যেকটা কান্ট্রির অন্য ল্যাঙ্গুয়েজ হলে সেটা কোনো সমস্যা না, কিন্তু ল্যাঙ্গুয়েজের বিষয় যেটা বাংলা আছে, এই ক্ষেত্রে আমাদের উই নিড টু টেক কেয়ার
অ্যাবাউট দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ। অ্যালগোরিদম যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে করেছে, হয়তো বাংলা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা হয়তো নাও হতে পারে, অত পারফরমেন্সটা অত বেটার নাও হতে পারে। আমরা কিন্তু বাট আমরা শুরু করতে পারি এবং আমরা টেস্ট করতে পারি যে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোন অ্যালগোরিদম গুলো ভালো করছে। সেই দিকে আসলে আমাদের নজর দিতে হবে। ডক্টর মোহাম্মদ আলী মনি, আমরা এই বিষয়টি নিয়ে আপনার সাথে আলোচনা চালিয়ে যাব। আমি আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম বাংলা ভাষার অ্যালগোরিদমের বর্তমান যে পরিস্থিতি, সেখান থেকে আসলে রিউমার বা গুজব কতটুকু আইডেন্টিফাই করা এখন সহজ হচ্ছে। এখানে আরেকটু যুক্ত করতে চাই, যদি বাংলা ভাষার অ্যালগোরিদমিক যে আইডেন্টিফিকেশন, সেটাকে যদি আমরা আরো একটু শক্ত করতে চাই, মাঝে কিছু সার্কাজম বা ব্যঙ্গাত্মক ধরনের মারপ্যাচও কিন্তু ধরতে হবে এই এআইকে। কি মনে করেন তাহলে এই ধরনের কাজ যদি করতে হয়, তাহলে এই বাংলা ভাষা যারা কথা বলে তাদেরই তো এই এআই নিয়ে কাজ করা উচিত? কি বলবেন বিষয়টি নিয়ে? জি, আমি আপনার সাথে এগ্রি করি যে বাংলা ভাষা নিয়ে যারা কাজ করে বা আমরা বাংলাদেশি যারা, তাদেরই কাজ করা উচিত এই বিষয়ে। তো এখানে বাংলাদেশে অনেক বিজ্ঞানী আছেন, অনেক সায়েন্টিস্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে আছেন, তারা অলরেডি কাজ শুরু করেছেন। আমিও কিছু কিছু প্রজেক্টের সাথে ইনভলভ এবং আমি এই বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি অনেকের সাথে। কাজেই আমরা বাংলা ল্যাঙ্গুয়েজে যে টোন, সার্কাজম বা যেটাই বলি, সেগুলো কিভাবে করতে হয় এটা আমরা জানি। কারণ আমাদের এই টোন বা স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার একটু ডিফারেন্ট দেন দ্য আদার ল্যাঙ্গুয়েজ। সো আমরা মনে করি আমাদেরই এখন এগিয়ে আসা উচিত এই কাজের জন্য। আপনি বলছিলেন এই ধরনের বেশ কিছু কার্যক্রমের সাথে আপনি নিজেই যুক্ত আছেন। তাহলে কি মনে করেন আসলে সাম্প্রতিক সময়ে আমরা যা দেখছি হাইপার রিয়েলিস্টিক গুজব বা যেভাবে এআই প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই ধরনের গুজব দিনে দিনে আরও বেশি শনাক্ত করা কঠিন হয়ে যাচ্ছে। অপরদিকে যদি আমরা এআই আর্ম রেসের কথাও যদি বলি, যারা আসলে এগুলো শনাক্ত করার জন্য নানা ধরনের এআই প্রযুক্তি তৈরি করছে, কে এগিয়ে আসলে? যারা গুজব তৈরি করছে নাকি যারা শনাক্ত করতে যাচ্ছে? কি বলবেন? এইখানে যারা গুজব তৈরি করছে তারা আসলে বিভিন্নভাবে বিভিন্ন টেকনোলজি, এক্সিস্টিং টুলস ইউজ করছে এই ফেক নিউজ তৈরি করার জন্য। অন্যদিকে যারা এটাকে রিকভার করার জন্য, অর্থাৎ প্রিভেন্ট করার জন্য যে মেথড বা অ্যালগোরিদম মডেল ডেভেলপ করছে, আই থিঙ্ক তারাই হচ্ছে বেশি মানে তারা প্রোঅ্যাক্টিভ এবং তারা এটাকে ইন ডেপথ থিঙ্ক করছে এবং তারা এইগুলো নিয়ে কাজ করে যাতে এটাকে এর পরবর্তীতে এই ধরনের যে গুজব তা যেন আর না হয়। কিন্তু ডে বাই ডে নতুন ধরনের গুজব আসছে বা নতুন ওয়েতে, সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট করাটা, যে অরিজিনাল এবং ফেক ডিফারেন্সিয়েট করাটা খুব টাফ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অ্যালগোরিদম গুলো হয়তো আরো ডে বাই ডে আপডেট করতে হবে, যাতে আমরা ভেরি সিমিলার মেসেজ, জাস্ট অনলি মাইনর ডিফারেন্স বিটুইন দ্য অরিজিনাল নিউজ এবং ফেক নিউজ, সেই ক্ষেত্রে এটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। তা আমাদের অ্যালগোরিদমকে এমনভাবে ডেভেলপ করতে হবে যাতে এগুলো ধরতে পারে। তাই আমার মনে হয় যে আমরা যদি ডে বাই ডে এই অ্যালগোরিদমটাকে ইমপ্রুভ করতে থাকি, আমরা টাইম টু টাইম আমরা এই ফেক নিউজ বা ফেক ইনফরমেশনকে ডিটেক্ট করতে সক্ষম হব। তাহলে মূলত এই যুদ্ধটা অনেক লম্বা এবং ভবিষ্যতের জন্য এখন থেকে আমাদের পরিকল্পনা করে আসলে কার্যক্রমগুলো হাতে নিতে হবে। ধন্যবাদ। বেশ কিছু তথ্য এবং পরামর্শ আপনার কাছ থেকে আজ পেলাম। আর একটু লম্বা আলোচনা করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আজ এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী মনি। দর্শক, আপনারা আছেন ফ্যাক্টচেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমরা প্রতিদিন রিমোট দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake news স্ক্যানারে। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর থাকুন ৭১-এর সাথেই।